গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, খুব ভালো। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা অংশ আলোচনা করবার জন্য। তো দেখো, আমরা এই যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, এই অধ্যায় সম্পর্কে যে আলোচনা করেছি, তোমরা ইতিমধ্যে অনেক কিছু জানতে পেরেছো, এখান থেকে বুঝতে পেরেছো। এবং তোমরা এটাও জেনেছো, যদি হঠাৎ তোমাদের সামনে কোনো প্রাকৃতিকভাবে দুর্যোগ, বিপর্যয় নেমে আসে, সেটাকে কিভাবে তোমাদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তোমরা কতটুকু বা কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে, সে সম্পর্কে কিন্তু অনেকখানি ধারণা তোমরা পেয়েছো এবং অনেক কিছু জানতেও পেরেছো। কি জেনেছো তো? আচ্ছা, তো আমি আজকের যে নতুন অংশ আলোচনা করব, তার আগে আমি তোমাদের থেকে একটু জেনে নেব, আমরা পূর্ববর্তী ক্লাসে ঠিক যে বিষয় সম্পর্কে, যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই বিষয়বস্তুর কয়েকটি প্রশ্ন উত্তর। তোমরা বলো, পূর্বের ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? পূর্বের ক্লাসে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন ভূমিকা, অর্থাৎ শিক্ষার্থীদের কি কি ভূমিকা হওয়া উচিত, এই ভূমিকা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যে শিক্ষার্থীদের ভূমিকাকে কি কি ভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে। বাহ, খুব ভালো। যে বিপর্যয় ব্যবস্থাপনার যে তিনটি পর্যায় লক্ষ্য করা যায়, যে বিপর্যয় পূর্ব পর্যায়, বিপর্যয় কালীন পর্যায় আর বিপর্যয় উত্তর পর্যায়। তো এই যে তিনটি স্তরে কিভাবে নির্দিষ্টভাবে, নির্দিষ্ট উপায়ে কাদের সঙ্গে মানে কি বলে, কাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, কাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন সংস্থা বা সরকারি বিভিন্ন সংস্থা, তাদের সঙ্গে পাশে থেকে হাতে হাত রেখে কিভাবে দুর্যোগ এবং বিপর্যয়যুক্ত এলাকাতে উদ্ধার কাজ করতে হবে, তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে, সেই সম্পর্কে ইতিমধ্যে অনেকখানি ধারণা তোমরা জেনেছ। তো সেইগুলো আমাকে একটু ধীরে ধীরে তোমরা বলো যে কিভাবে এই ধারণা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাকে প্রথমে বিপর্যয় যে পূর্ব পর্যায় রয়েছে, সেই বিপর্যয় পূর্ব পর্যায়ের যে অংশে শিক্ষার্থীর কি কি ভূমিকা পালন করা উচিত বলে তোমাদের মনে হয়, সেগুলো একটু বলো। হ্যাঁ বলো, সুন্দর হচ্ছে। হ্যাঁ, তাহলে বিপর্যয় পূর্ব যে পর্যায়, অর্থাৎ আমরা যখন, ঠিক আমি তোমাদেরকে বলেছিলাম, বিপর্যয় ব্যবস্থাপনায় ঠিক যেভাবে বিভিন্ন প্ল্যান করা হয়, সেইভাবেই কিন্তু শিক্ষার্থীদের উপর বা তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদেরকে কিন্তু সেই দায়িত্বটা একই রকম ভাবে দেওয়া হয়েছে, তাই না? তো এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে তোমরা যারা গবেষক বা যারা ম্যাপ প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা, যারা নির্দিষ্ট অঞ্চলে সার্ভে করে, তাদেরকে নির্দিষ্টভাবে তোমার যে চিরপরিচিত, চেনা পরিচিত অঞ্চল সম্প্রদায়কে তথ্য দেওয়া, যাতে তারা সঠিকভাবে এই দুর্যোগ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানচিত্র প্রস্তুত করতে পারে, তাই তো? এবং শুধু মানচিত্র প্রস্তুত নয়, তাদেরকে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে, এনএসএস হতে পারে, এনসিসি হতে পারে, স্কাউটস অ্যান্ড গাইডস এই যে দল, বিভিন্ন সমাজসেবামূলক কাজ, তাদেরকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে, তাই না? আচ্ছা, এবং এর পাশাপাশি আর কি করতে হবে? বাহ, খুব ভালো, জনগণকে সচেতন করতে হবে, তাই না?
আর তোমার এলাকায় কি কি দুর্যোগপূর্ণ অবস্থা বা উৎস রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে। যে যদি আগ্নেয়গিরি থাকে, বা বন্যার হিসাবে হতে পারে, খরা হতে পারে, ভূমিকম্প হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, যে নির্দিষ্ট এলাকাতে কোন দুর্যোগের উৎসটা সব থেকে বেশি বিপর্যয় হিসাবে চিহ্নিত হয় বা সর্বাধিক বিপদ হিসাবে চিহ্নিত হয়, সেগুলোতে কিন্তু আলাদা করে চিহ্নিত করে মানুষদেরকে জানাতে হবে সেই নির্দিষ্ট বিপর্যয়ের উৎস সম্পর্কে। আর কি করতে হবে, বা খুব ভালো, যে সর্বোপরি বিভিন্ন প্রশাসনিক স্তরের থানা, হসপিটাল বা বিভিন্ন ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র, এদের ফোন নাম্বার রাখতে হবে। যদি কোনো বিপদ আসে তাদেরকে সেইভাবে জানাতে হবে এবং দ্রুত তোমাকেও সেই কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে এটা কি পর্যায়ে তোমরা বললে? বিপর্যয় পূর্ব পর্যায় সম্পর্কে যতটা তোমরা জানতে পেরেছো সেটা তোমরা বললে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি আলোচনা করব বলো? বিপর্যয় কালীন পর্যায়। এই যে বিপর্যয় কালীন পর্যায়েতে শিক্ষার্থীদের কি কি ভূমিকা পালন করা উচিত বলে তোমরা মনে করো? একদম ঠিক, প্রথমে আশ্রয় শিবির বা রিলিফ ক্যাম্প যেগুলো, সেই আশ্রয় শিবিরের খোঁজ নিতে হবে। অর্থাৎ রিলিফ সেন্টার যেগুলো, ফ্লাড রিলিফ সেন্টার যেমন হয়, সেখানে খোঁজ নিয়ে তাদেরকে এই যে দুর্গত মানুষদের, সেটা যে কোনো দুর্যোগই হতে পারে, বন্যা হলে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তারপরে ভূমিধস, এই দুর্গত মানুষদেরকে সেই আশ্রয় শিবিরে তাদেরকে প্রেরণ করতে হবে। এবং শুধু প্রেরণ করলেই হবে না, কোনো আহত ব্যক্তি বা যারা দুর্গত হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। খুব ভালো বলছো তোমরা। এবং যাদের একটু বড় ধরনের আহত হয়েছে তাদেরকে কি করতে হবে? যে স্বাস্থ্যকেন্দ্রের প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে হাসপাতালে উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যেতে হবে, তাই তো? আর কি করতে হবে? একদম ঠিক, তাদেরকে মানসিকভাবে সাহায্য করতে হবে, যাতে এই যে বিধ্বস্ত এলাকায় বা দুর্গত এলাকায় তারা পড়েছে সেগুলো থেকে তাদেরকে যাতে মানসিকভাবে পিছিয়ে না পড়ে, একটু পজিটিভনেস থাকে, সেই সম্পর্কে তাদেরকে একটু মোটিভেশন দিতে হবে, তাই না? আর কি হয়? একদম ঠিক বলেছো, যে কোনো গুজবে কান না দেওয়ার জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে, তাই না? আর এর সাথে সাথে এই যে দুর্গত মানুষদেরকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, এরা যাতে যে কদিন এখানে থাকবে প্রত্যেক দিনের ত্রাণের ব্যবস্থা আগে থেকে মজুত করতে হবে। সঠিকভাবে ত্রাণ পাবে কিনা সেই ব্যবস্থা রাখতে হবে। খুব ভালো। এবার বিপর্যয় উত্তর পর্যায় বলো। একদম ঠিক, প্রথমে বিপর্যয় উত্তর পর্যায়ে আমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে যে দুর্ঘটনা প্রবণ এলাকায় গিয়ে কোনো মানুষ যদি প্রচণ্ডভাবে আহত হয় বা মৃত হয়ে যায়, বা কোনো পরিবারের কোনো সদস্যকে খুঁজে পেয়েছে কিন্তু বাকি সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তাদেরকে যাতে খুঁজে পাওয়া যায় সেই কাজে তল্লাশি অভিযান করতে হবে যাতে খুঁজে পাওয়া যায়। এই দুর্গত এলাকার মানুষরা যাতে সহজেই ত্রাণ পায় সরকারি স্তর থেকে বা বিভিন্ন বেসরকারি স্তর থেকে, বা ছোট ছোট সংগঠন তারাও কিন্তু ত্রাণ বন্টন বা ত্রাণ বিলি করে, যাতে সহজে সেগুলো পায় তার ব্যবস্থা করতে হবে। এবং এই ত্রাণ বিলিতে যাতে কেউ দুর্নীতি না করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং ত্রাণ নিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতে যে মানুষরা আক্রান্ত হয়েছে তারাও যাতে সঠিকভাবে ত্রাণগুলো
পায় সেদিকেও কিন্তু তোমাদের একটা ভূমিকা থাকা উচিত, তাই তো? তাহলে তোমরা দেখো এখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলে যে কিভাবে দুর্গত বা পিছিয়ে পড়া মানুষদেরকে বা কোনো জায়গায় আক্রান্ত, বিপর্যয় আক্রান্ত মানুষদের কিভাবে সাহায্য করা উচিত, বা তুমিও যদি তোমার এলাকার তোমার পরিবার যদি এই দুর্গত বা দুর্যোগপূর্ণ এলাকায় মধ্যে বা এর কবলে পড়ে, তাহলে তার থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে সেগুলো সম্পর্কে তোমরা বেশ অনেকখানি জানতে পারলে, তাই না? আচ্ছা, তো এবার আজকে আমরা এর পরবর্তী যে অংশ সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে, দেখো আমরা আলোচনা করতে করতে এই অধ্যায়ের একদম শেষ পর্বে চলে এসেছি। তো আমরা এই অধ্যায় জুড়ে কি আলোচনা করেছি? কোন অবস্থাটি দুর্যোগ এবং বিপর্যয় হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, কোন কোন কারণগুলোকে সামনে রাখলে এই অংশটি বিশেষ দুর্যোগ বা বিপর্যয় হিসাবে আমরা মনে করতে পারি, এবং এই দুর্যোগ বিপর্যয় থেকে কিভাবে বেরিয়ে আসব। আমরা তো জেনেছি যে দুর্যোগ বা বিপর্যয় সেগুলো আমরা তার বিভিন্ন কারণ বা সেই দুর্যোগ বিপর্যয় যদি সংঘটিত হয়, বাস্তবে লক্ষ্য করা যায়, তাহলে সেটি কিভাবে তাদের পাশে, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো উচিত সে সম্পর্কেও কিন্তু আমরা অনেকখানি ধারণা পেয়েছি। এবার আমাদের কি করতে হবে? এই যে দুর্যোগ, এই যে বিপর্যয়, এটি যাতে সহজে আমাদের কি বলবো, আমাদের পরিবেশে আঘাত না করতে পারে, এই যে বাঁধ ভেঙে যাওয়া, এত মানুষের প্রাণ বিলি করা বা এত মানুষের সম্পত্তি জীবনহানি হচ্ছে, মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে, পরিবেশ সম্পূর্ণ হারে নষ্ট হয়ে যাচ্ছে, এই অবস্থায় যাতে না আসতে হয় তার জন্য কিন্তু এই মানুষ কিন্তু অনেকখানি কাজ করতে পারে নিজেদের উদ্যোগে। হয়তো সেটা সব ক্ষেত্রে প্রাকৃতিক যে অবস্থা সেটাকে তারা বশ করতে পারবে না, কিন্তু তার পরিমাণ কমাতে পারে এই মানুষ। কারণ এই মানুষ দেখবে পরিবেশের যাবতীয় দুর্ঘটনা ঘটার জন্য মানুষ অনেকাংশে দায়ী, আবার এই মানুষই পারে এই পরিবেশকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে। তো তার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেইগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, সবাই একটু নোটবুক পেন বার করো, যেখানে সমস্যা হবে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করছি তার নাম হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়, ষষ্ঠ অধ্যায়। আজকে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিপর্যয় ব্যবস্থাপনার গৃহীত কৌশল সমূহ। এই যে বিপর্যয় ব্যবস্থাপনার গৃহীত কৌশল সমূহ, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা পার্ট 1 আর পার্ট 2। কারণ একটা দিনে অনেকটা বেশি করে বললে তোমাদের একটু বোঝার অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা পরবর্তী দিনে আরো একটা পার্ট সম্পর্কে এর আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটু প্রস্তুত হয়ে নাও। আচ্ছা, দেখো এই যে পশ্চিমবঙ্গে যা বিপর্যয়, বলতো কোন কোন বিপর্যয়কে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বিপর্যয় হিসেবে মনে করা হয়? একদম ঠিক বলেছো। প্রথমেই বলতে গেলে বন্যার কথা আগে আমাদের মাথায় আসে, সেটা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ বা যেখানে যেখানে জলাধার নির্মাণ করা হয়েছে তার জল ছাড়ার ফলেও এই যে বন্যা একটা অন্যতম প্রধান সমস্যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাই না? তো সেই জন্য প্রথমে আমরা বন্যাকে রোধ করতে গেলে বন্যা ব্যবস্থার যে গৃহীত কৌশল
সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বন্যা ছাড়া আর কি কি বিপর্যয় সম্পর্কে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গে, খরা সম্পর্কে আলোচনা করেছি, ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা করেছি, আর ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আমরা পরবর্তী স্তরে ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে বিপর্যয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেগুলো যাতে অতি ভয়ঙ্কর মাত্রা বড় আকার ধারণ না করে সেই বিপর্যয়টি, সেই সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গের অঞ্চল নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা বন্যা এবং খরার হাত থেকে কিভাবে বাঁচব সেই সম্পর্কে জানব। তো বন্যা ব্যবস্থার গৃহীত যে কৌশল সেটা কি? একদম শুরুতেই আমাদেরকে বনসৃজন করতে হবে। দেখো, এই যে গাছ লাগানো, ট্রি প্লান্টেশন বা বনসৃজন যাই বলো না কেন, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ এই পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যে। দেখো, গাছ আমাদের কিন্তু পরম বন্ধু, কিন্তু গাছকে আমরা কিন্তু সেই বন্ধুর মর্যাদা দিতে পারি না। চোরা শিকারীরা বা আমরা মানুষেরা জ্বালানি প্রয়োজনে হোক, তাদের টাকার উদ্দেশ্যে হোক, যখন তখন এই বৃক্ষকে কেটে ফেলা হচ্ছে। ফলে যে অপরিণত বৃক্ষ যখন কেটে ফেলা হচ্ছে, এটা কিন্তু পরিবেশের পক্ষেও ক্ষতি দাঁড়াচ্ছে। এই বনসৃজন বা ট্রি প্লান্টেশন এটা করলে আমরা যেমন বন্যার হাত থেকে বাঁচতে পারি, খরার হাত থেকে বাঁচতে পারি, সঠিক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বৃক্ষরোপণ করব, অর্থাৎ উন্মুক্ত ফাঁকা স্থানে, এই বৃক্ষের শিকড় কি করে? মাটিকে খুব আষ্টে পৃষ্ঠে আটকে রাখে, যাতে বন্যার সময় বাঁধ ভেঙে যেতে সহজে পারে না। বৃষ্টির জল সরাসরি কি করে? এই মাটিতে আঘাত করতে পারে না। আবার সঠিকভাবে গাছ যদি থাকে, বাষ্পমোচন হয়, তাহলে আমরা বৃষ্টি হলে খরার হাত থেকেও বাঁচতে পারি। খরা হলে সঠিক পরিমাণে ফসল ফলাতে আমরা পারবো। দেখো, এই গাছের কিন্তু উপকারিতা বলে শেষ করা যায় না, এত বেশি এর উপকারিতা রয়েছে, সেটা বলতে গেলে হয়তো একটা দিন সম্পূর্ণ চলে যাবে। এবং তোমরা যথেষ্ট বড় হয়েছো, বুঝতে শিখেছো, তোমরাও জানো এই গাছের উপকারিতা ঠিক কতখানি। এই যে প্রচন্ড এখন গরমকাল আসছে, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ, রাস্তায় বেরোলেই আমরা শুধু একটু গাছের ছায়া খুঁজি। কেন খুঁজি? কারণ রাস্তায় প্রচন্ড যে রৌদ্রের তাপ, সেটা আমরা সহ্য করতে পারি না, কিন্তু সবাই গাছের ছায়া খুঁজতে চায়, গাছের তলায় আশ্রয় নিতে চায়, কিন্তু কেউ কিন্তু বৃক্ষরোপণের কথা আমরা মনে করি না। সেই জন্য বৃক্ষরোপণটা ভীষণভাবে জরুরি, ভীষণভাবে প্রয়োজন এই পরিবেশকে বাঁচানোর জন্য। দেখো, কোথায় কোথায় এই বনসৃজন করা হয়ে থাকে সেই অঞ্চলকে বাঁচানোর জন্য। দেখো, যে নদী, এই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে এরকম ভাবে ম্যানগ্রোভ অরণ্য, যেহেতু সুন্দরবন অঞ্চলের অংশ আমি দেখিয়েছি, তো সুন্দরবন অঞ্চলে এরকম ভাবে সারিবদ্ধভাবে গাছ বৃক্ষরোপণ করা হয়েছে। তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, দামোদর, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে প্রধান প্রধান নদী, সেই নদীগুলির ঊর্ধ্ব অববাহিকায় গাছ লাগানো হয়েছে। ঊর্ধ্ব অববাহিকা বলে নদীর দুপাশের যে বাঁধ, স্বাভাবিক বাঁধ রয়েছে, সেখানে গাছ লাগানো হয়েছে, যাতে বৃষ্টির জল সরাসরি ভূমিক্ষয় করে নদীতে না মেশে। কারণ দেখো, এই যে অঞ্চলের এই যে পার্শ্ববর্তী বৃক্ষের একটা যদি আমি দেওয়াল বলি, এখানে কিন্তু বৃষ্টির জল সরাসরি আঘাত করতে পারছে না, মাটি ক্ষয় হয়ে যাচ্ছে না, ভূমিক্ষয় হচ্ছে না। বা জোয়ার ভাটার জলটা যখন যাচ্ছে, তখন কিন্তু এই মাটিকে ধুয়ে নিয়ে এসে চলে যেতে পারছে না, কারণ বৃক্ষের শিকড় সেটাকে ধরে রেখেছে, তাই না? তো সেই জন্য নদী এবং জলাধারের গভীরতাও বজায় থাকবে। যদি অতিরিক্ত ভূমিক্ষয় হয়, বাঁধ ভেঙে যায়,
তাহলে কিন্তু নদীর গভীরতা দিনকে দিন কমতে থাকবে। আর গভীরতা কমে গেলে কি হবে? নদীর, খুব ভালো বলেছো, জল ধারণ ক্ষমতা হ্রাস পেয়ে যাবে। জল ধারণ ক্ষমতা হ্রাস পেয়ে গেলে কি হবে? নদীর বা দুকুল ছাপিয়ে কি হবে? বন্যা সৃষ্টি হবে। তাহলে দেখো এই বৃক্ষ কিভাবে এই বন্যার হাত থেকে বাঁচাচ্ছে, সেটা বুঝতে পারছো? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এরপর রয়েছে বাঁধ নির্মাণ। তো দেখো, বাঁধ একটা অন্যতম মাধ্যম যেটাকে নদীর জলকে নদীর অববাহিকার মধ্যে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু সেই নদীর জল যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং কোনো জায়গায় বাঁধের দুর্বল স্থান, ফাটল স্থান দেখা যায়, তো যে ফাটল স্থান দিয়ে কিন্তু নদীর জল খুব সহজেই পার্শ্ববর্তী লোকালয়ে প্রবেশ করতে পারবে। এই দুর্বল বাঁধ ফেটে যাওয়া বা মানে কোনো জায়গায় চিপ ধরে যাওয়া বাঁধ, যেখানে ফাটল রয়েছে, জল একটু একটু করে প্রবেশ করে, এর হাত থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে যথেষ্ট শক্ত কংক্রিটের বাঁধ বা পাকা বাঁধ বা পাকা বন্যা প্রাচীর, যেটাকে বলা হচ্ছে ফ্লাড ওয়াল, নির্মাণ করা ইতিমধ্যে হয়েছে অনেক জায়গায় এবং তার কাজ চলছে। কোথায় কোথায়? যেখানেই গঙ্গা, ভাগীরথী, হুগলি, সুন্দরবনের বিভিন্ন নদী রয়েছে, যেখানে বন্যার হয়, যেখানে বাঁধ অনেকটা দুর্বল, দুকুল ছাপিয়ে জল ঢুকে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, সেই সব অঞ্চলে এই বাঁধ নির্মাণ করে বন্যাকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। দেখো, মালদহ, মুর্শিদাবাদ, সুন্দরবন, যাতে নদী বাঁধ ভেঙে না যায়, কারণ এই যে মাটির বাঁধ, এগুলো ভরা কটালের সময় অতিরিক্ত জল চলে এসে বাঁধ অনেক সময় ভেঙে দিতে পারে জলের স্রোত, আর জলের স্রোতের সামনে কিন্তু কোনো কিছুই সঠিকভাবে থাকে না যদি না সেটা কঠিনভাবে আটকে রাখা যায়। ঠিক আছে? পূর্ব মেদিনীপুরের উপকূলের বহু স্থানে সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রতিরোধে মাটির বাঁধ, অর্থাৎ সেখানে সে সমুদ্রের যে অংশ রয়েছে সেখানে সমুদ্রের ঢেউয়ের পরিমাণটা তারও বেশি, তো সেখানে সেই জলকে আটকে রাখার জন্য মাটির বাঁধ বা সি ডাইক দেওয়া হয়েছে, যাতে সেখানে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে বনসৃজন এবং বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তোমরা সেটা বুঝতে পারলে? আচ্ছা, খুব ভালো। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জলাধার নির্মাণ। দেখবে এই যে ছবিটা, অনেক জায়গাতে এই বন্যাকে প্রতিহত করবার জন্য সঠিকভাবে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে, কিন্তু আবার এই জলাধার নির্মাণ এখন এই সময় দেখা গেল জল বাঁধ থেকে জল ছাড়ার জন্য অসময়ে, অর্থাৎ বৃষ্টি ছাড়া অসময়েও কিন্তু বা বৃষ্টির সময়তেও কিন্তু না চাইলেও বন্যা দেখা দিচ্ছে। ঠিক আছে? কিন্তু জলাধার নির্মাণের একটা অর্থনৈতিক দিক রয়েছে, সেটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু জলাধার নির্মাণ হওয়ার পরে জলাধারে যদি অতিরিক্ত বৃষ্টি হয়, সেই নদীর উচ্চ অববাহিকায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল ধীরে ধীরে সেই বাঁধে এসে জমা হয়, তাহলে একটা সময় বাধ্য হয়ে সেই বাঁধের জল কিন্তু ছাড়তেই হবে, না হলে সম্পূর্ণ বাঁধ ভেঙে যেতে পারে। ঠিক আছে? দেখো, তিস্তা নদী বা তিস্তার মাইথন, পাঞ্চেত, কংসাবতী, ময়ূরাক্ষী, যে জলাধারগুলো এরকম অবশ্য এই ছবিগুলো এই নদী জলাধার নয়, এরকম ভাবে নদী রয়েছে, এখানে মাঝখানে বাঁধ দিয়ে নদীর গতিপথকে একটু হলেও স্তব্ধ করে দেওয়া হয়েছে, এবং সময়ে সময়ে যেহেতু এই জল শুকিয়ে যায়, সেই জন্য বাঁধ দিয়ে জলকে আটকে রেখে জলকে বিভিন্ন কাজে লাগানো যায়, এটা অন্য একটা বিষয়। তো সেই আবার এই জলাধার থেকে বর্ষার অতিরিক্ত জল জমা করে
বন্যার তীব্রতা হ্রাস করারও উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ দেখো, এই যে বন্যার অতিরিক্ত জল এখানে এসে বাঁধ দিয়ে রেখে দেওয়া হলো, এই বাঁধে, তাহলে জলটা এসে এই অববাহিকাতে আর বন্যা সৃষ্টি করতে পারলো না। ধীরে ধীরে জলটা ছাড়লে কি হয়, বা খরার সময় যে চাষ করা হয় তখন জলটাকে নিয়ে চাষের কাজে লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে। আর এই বাঁধের জল ছাড়ার আগে রাজ্য সরকারের সম্মতি গ্রহণেরও ব্যবস্থা করা হয়েছে। আর প্রত্যেকটি বাঁধের একটা নির্দিষ্ট সংস্থা রয়েছে, সেই সংস্থা চাইলেই কিন্তু সেখান থেকে জল তারা ছাড়তে পারবে না, তাদেরকে নির্দিষ্টভাবে সেই পদ্ধতি অবলম্বন করেই তবেই তারা জল ছাড়তে পারবে। ঠিক আছে। বন্যার পূর্বাভাস প্রদান করা। বন্যা হয় কিসের জন্য? শুধু কি নদীর বাঁধ ভাঙনের ফলে? তা নয়। কি কি কারণে হয় বলো? অতিরিক্ত বৃষ্টিপাত, অর্থাৎ নিম্নচাপের জন্য অতিরিক্ত বৃষ্টিপাত। বাহ, খুব ভালো বলেছো। আর ঘূর্ণিঝড়, যে নিম্নচাপ যখন হয় তখন প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, আবার এই নিম্নচাপজনিত কারণে বন্যার সৃষ্টি হতে পারে। প্রচুর পরিমাণে বৃষ্টি, এত অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে যে সেই জল নদীতেও জল ধারণ করার ক্ষমতা না থাকার জন্য বন্যা দেখা দিতে পারে। তো এই অবস্থা থেকে মুক্তির জন্য কখন, কিভাবে, কোথায় বন্যা হতে পারে বা অতিরিক্ত ঘূর্ণিঝড়, নিম্নচাপ আসছে, আবহাওয়া দপ্তর থেকে সেই বৃষ্টিপাত সম্পর্কে, মৌসুমী প্রবাহ সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়া হলে কি হয়, বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেখানে অতিরিক্ত বৃষ্টির জল জমতে পারে বা বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে যদি আগাম সতর্কবার্তা দেওয়া হয়, তাহলে মানুষজনকে যদি সরিয়ে নিয়ে এরকমভাবে ত্রাণের ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, উপকূল অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই প্রাণের ঝুঁকি কিন্তু অনেকটা কমে যায়। অধিবাসীদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করলে তাদেরকে ক্ষতির সম্মুখীন হাত থেকে রক্ষা করা যায়। কিন্তু বন্যা যদি হয়, জীবনহানি হবে না, হয়তো কয়েকটা অঞ্চল প্লাবিত হবে, মানুষের কোনো ক্ষতি যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আর তার সাথে কি করতে হবে? সর্বশেষ পয়েন্ট হচ্ছে, কারণ হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন। তাহলে বন্যা আমরা দেখেছি কিভাবে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যায়। কিভাবে করা যায় তোমরা বলো? একদম ঠিক, যে সেখানটাতে প্রথমে পানীয় জলের সরবরাহ বা পানীয় জল বন্টন করতে হবে, তাদের খাদ্য, প্রয়োজনে বস্ত্র, ত্রিপল বা শুকনো খাবার, এই সমস্ত কিন্তু তাদেরকে সঠিকভাবে বন্টন করতে হবে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বাড়ি এবং কৃষি জমি যাতে তারা পুনর্গঠন বা আবার নতুন করে আগের অবস্থায় ফিরে পেতে পারে, সেদিকেও কিন্তু যথেষ্ট নজর দেওয়া উচিত। ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা বন্যা দুর্গত এলাকায় বা বন্যা ব্যবস্থাপনার কৌশল নিতে পারি, যাতে দুর্গত মানুষদেরকে যথেষ্টভাবে সাহায্য করা যায়। ঠিক আছে। তাহলে বন্যা ব্যবস্থাপনায় বা বন্যা যাতে না হয় তার জন্য কি কি উদ্দেশ্য বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছো তোমরা? আচ্ছা, প্রথমে হচ্ছে বৃক্ষ রোপণ বা বনসৃজন করতে হবে। আর কি করতে হবে? বাঁধ নির্মাণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এবং উন্নত ধরনের শক্ত পাকা স্থায়ী বাঁধের ব্যবস্থা করতে হবে। জলাধার নির্মাণ করতে হবে। বন্যার পূর্বাভাস প্রদান করতে হবে। দেখো বন্যার পূর্বাভাস কিভাবে দেওয়া হচ্ছে, আবহাওয়া দপ্তরের সাহায্যে, এখন রেডিও হোক, টিভি হোক, FM এর সাহায্যে, নিউজের মাধ্যমে, বিভিন্নভাবে বা ফোনে SMS এর মাধ্যমেও কিন্তু বন্যার পূর্বাভাস বা কোথাও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়ে থাকে। যে এই যে কোথায় বৃষ্টি হয়েছে বা আবহাওয়া দপ্তরের যে র্যাডার রয়েছে, সেই র্যাডার সেই তথ্য সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে তারপর ফ্লাড কন্ট্রোল অফিস রয়েছে, সেইখানে তার ডেটা নিক্ষেপ করে, তারপরে যে নির্দিষ্ট দপ্তর রয়েছে, তথ্য প্রযুক্তি দপ্তর, তারা সেখান থেকে পূর্বাভাসগুলো অঞ্চলে অঞ্চলে
ছড়িয়ে দেয় এবং পঞ্চায়েত বা জেলা পরিষদের মাধ্যমেও তারা সেই মানুষকে সচেতন করতে পারে। ঠিক আছে, এবার আমরা খরার হাত থেকে কিভাবে বাঁচবো সেটা আমরা বুঝতে পারি। খরা কি বলো? একদম সাধারণ ধারণা হচ্ছে যে যদি অনাবর্ষণ হয়, অর্থাৎ বৃষ্টিপাত যদি কম হয় এবং চাষের জল বা পানীয় জল যদি না পাওয়া যায়, সেটাকে আমরা খরা হিসাবে চিহ্নিত করব। দেখো, আমাদের এখানে যতটুকু বৃষ্টি হয়, অর্থাৎ সব বছরে তো অনাবৃষ্টি হয় না, স্বাভাবিক বৃষ্টি প্রত্যেক বছরই আমরা লক্ষ্য করতে পারি, হয়তো 2-4 বছর পর একবার হয়তো অনাবৃষ্টি লক্ষ্য করা যায়। তো সেই বৃষ্টির জলকে কিভাবে আমরা সঞ্চয় করে রাখতে পারি বলতো? খুব ভালো বলেছে, গ্রামাঞ্চলে বড় বড় পুকুর কাটা হয়, খাল কাটা হয়, বা খালের পলি তুলে তাকে গভীরতা বাড়ানো হয়। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় জলাশয় খনন বা খাল খননের মাধ্যমে সেই জলকে ধরে রাখলে পরবর্তী বৃষ্টির আগে, অর্থাৎ গরমের আগে জল ব্যবহার করলেও সেই জলটা যাতে আমরা পেতে পারি। এবং শুধু এই জল থাকা নয়, এই জল থাকলে কিন্তু সেখানে আমরা মৎস্য চাষও করতে পারি। তাহলে দেখো, সব দিক থেকেই কিন্তু আমরা সাহায্য পেতে পারি। তাহলে প্রথমেই যেটা, জলাশয় ও খাল খনন। যে খরাপ্রবণ এলাকায় 100 দিনের যে কাজ রয়েছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হয়, তার মাধ্যমে শ্রমিকদেরকে কাজের ব্যবস্থা করিয়ে পুকুর খনন করা যায়, যেখানে পুকুর বা জলাশয় খুব কম অঞ্চলে বা কম সংখ্যায় লক্ষ্য করা যায়। এবং এই আরো একটা প্রকল্প যেটা রয়েছে, জল ভরো প্রকল্প। তাহলে কি জল ধরতে বলছে? বৃষ্টির জলটাকে যদি আমরা সঠিকভাবে সঞ্চয় করে রাখতে পারি, তাহলে কিন্তু এর থেকে আমরা সারা বছরের যে দৈনন্দিন কার্যকলাপ বা একটা বাড়ির যে দৈনন্দিন কার্যকলাপ, সেটা কিন্তু আমরা মেটাতে পারি, তাই না? আচ্ছা, এই জন্য অনেক বড় ও গভীর জলাশয় খনন করে বা গভীরতা বাড়িয়ে নদীগুলোতে ছোট ছোট বাঁধ, জলাধার ও খাল তৈরি করে বৃষ্টির জলকে আমরা ধরে রাখতে পারি। এই বৃষ্টির জলকে ধরে রেখে কি করা হচ্ছে? সারা বছর ব্যবহার করতে পারি এবং ভৌম জলের উত্তোলনও হ্রাস করতে পারি। তাহলে এই যে আমরা হ্যান্ড পাম্পের সাহায্যে, এখন দেখবে গ্রীষ্মকাল চলে এসছে, বিভিন্ন জায়গায় যে হ্যান্ড পাম্প রয়েছে, সেখানে কিন্তু সঠিক পরিমাণে বা অনেক কল থেকে জল পাওয়া যায় না, জলের লেয়ারটা অনেকখানি নেমে যায়। ঠিক আছে, সেই জন্য আমরা এই জলকে ব্যবহার করলে ভৌম জলের যে উত্তোলন বা ভৌম জলের ভান্ডার কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। এটা 1 নম্বর গেল খরা ব্যবস্থাপনার কৌশল হিসাবে। 2 নম্বর হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ ও ব্যবহার। বৃষ্টির জলকে কিন্তু আমরা সহজেই সংরক্ষণ করতে পারি, যেটা বললাম, জলাশয় খনন করে করতে পারি, বা শহরাঞ্চলে তো আর জলাশয় খনন করার মতো জায়গা থাকে না, ছোট ছোট জায়গা থাকে। তো সেখানে ছাদে সঠিকভাবে ফিল্টারের মাধ্যমে, পরিশ্রুতকরণের মাধ্যমে এবং ছোট ছোট কুয়ো যেটা বলা হয়, কুয়ো খনন করে সেখানেও কিন্তু আমরা এই বৃষ্টির জলকে ধরে রাখলে সেইখান থেকে সারা বছর আমরা বৃষ্টির জল পেতে পারি, অর্থাৎ সেই বাড়িটার জল কিন্তু সহজেই মিটে যাবে সেইখান থেকে। এই যে রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্পে বাড়ি, স্কুল, কলেজ, অফিসের ছাদে বৃষ্টির জল ধরে চৌবাচ্চা বা ট্যাঙ্কে সঞ্চয় করা হয়, করে দৈনন্দিন কাজকর্মে বা সেচের কাজের ওপর জোর দেওয়া হয় বা হচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবেও কিন্তু আমরা এই অংশের জল, বৃষ্টির জলকে আমরা এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারি। বুঝতে পারলে তাহলে কিভাবে বৃষ্টির জলকে ধরে রেখে সেই জলকে একটা বাড়িতে, দেখবে এখন শহরে যারা থাকো, পাম্প চালালে পাম্প যে উপরে ট্যাঙ্ক ভর্তি হতে অনেকটা সময় লাগে। কেন বলো তো?
ভৌমজলের লেয়ার অনেকটা নিচের দিকে নেমে গেছে গরমকাল পরে চলে আসার জন্য, সেই জন্য জল ভরতে অনেকটা সময় লাগে। তাহলে এই কাজটা যদি আমরা করি তাহলে এই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি শহরের মানুষেরা, তাই না? 3 নম্বর হচ্ছে সঠিক শস্য চাষ। কি করতে হবে? খরাপ্রবণ এলাকায় একই রকম শস্য বারবার চাষ না করে আমরা যদি কম জল ব্যবহার করার মাধ্যমে যে ফসল আমরা ফলাতে পারি, যেমন গম, ভুট্টা, মিলেট চাষের এই চাষগুলো করতে পারি, ফসলগুলো ফলাতে পারি, তাহলে কিন্তু অতিরিক্ত ভৌমজল আমাদেরকে ব্যবহার করতে হবে না। এবং এগুলো চাষ করার জন্য সরকারি উদ্যোগেও অনেক কম মূল্যে বীজ সরবরাহ করা হচ্ছে। ঠিক আছে? খরার পূর্বাভাস দেওয়া। কিভাবে খরার পূর্বাভাস দেওয়া যেতে পারে? আবহাওয়া দপ্তর রাজ্যের পশ্চিমাংশে, অর্থাৎ পশ্চিম অঞ্চলগুলোতে যেখানে খরা প্রবণ এলাকা, সর্বাধিক খরাপ্রবণ এলাকা কি? পুরুলিয়া, বাঁকুড়া। এই জায়গাগুলোতে গ্রীষ্মকালে আর্দ্র বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত সম্পর্কে তথ্য দিয়ে এবং খরার পূর্বাভাস প্রদান করলে অনেকখানি খরার হাত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। আর খরার পুনর্বাসন কিভাবে দেওয়া যেতে পারে? খরার পুনর্বাসন বলতে যে জায়গাতে পানীয় জলের একদম সংস্থান নেই সেখানে পানীয় জলের সরবরাহ করতে হবে সরকারি উদ্যোগে। অসুস্থ হয়ে যাওয়া মানুষদেরকে খাদ্য, ওষুধ এবং পানীয় জল সরবরাহ করে তারা যাতে স্বাভাবিক কাজকর্ম, আমরা যেমন দৈনন্দিন কাজকর্ম করছি জলকে কাজে লাগিয়ে, তারাও যাতে সেখান থেকে জলের অভাবে বঞ্চিত না হয়, সেই জন্য স্বাভাবিক কাজকর্ম করে জীবন ধারণ করতে পারে সরকারি ঋণ, বীজ, সার, গবাদি পশু তাদেরকেও সরবরাহ করতে হবে। এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কিভাবে যতটুকু বৃষ্টি হয় সে বৃষ্টির জলকে যাতে সহজভাবে এবং সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে পারে, যাতে ভবিষ্যতে এই খরার অবস্থা তাদেরকে না পড়তে হয়। তাহলে বোঝা গেল এতক্ষণ আমরা যে আলোচনা করলাম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কৌশল, খরার হাত থেকে বাঁচার জন্য কৌশল। একদম ঠিক। তাহলে এতক্ষণ আমরা যা আলোচনা করেছি সেই আলোচনার বিষয়বস্তু থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম। তোমরা আশা করি এখান থেকে প্রশ্নগুলো সহজে সবাই খুব বুঝতে পারছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে বলো যে কোন প্রশ্নটার সঠিক উত্তর কিভাবে লিখতে হবে, বলতে হবে, সেটা বলে আমি তোমাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে? আর কারো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এর থেকে বেশি কিছু আমরা আর বলছি না। পরবর্তী ক্লাসে পরবর্তী বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। আবার আমাদের পরবর্তী ক্লাসের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবার দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ।